কিবোর্ডই এখন কামান। বোমা ফেলা যায় না আমেরিকায়, মিসাইল পৌঁছায় না ওয়াশিংটনে, কিন্তু একটা ম্যালওয়্যার সেটা পৌঁছে যায় টেক্সাসের তেলের ট্যাঙ্কে, নিউ ইয়র্কের এয়ারলাইন্সের সার্ভার রুমে, নীরবে নিঃশব্দে, কোনো যুদ্ধবিমান ছাড়াই। ইরান সেটাই করছে এবং দারুণভাবে করছে। যে যুদ্ধ চোখে দেখা যায় না। ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের আকাশে বোমার ধোঁয়া। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের মিসাইল ঘাঁটি, অস্ত্র কারখানা, সামরিক স্থাপনা ধুলোয় মেলানোর চেষ্টা করেছে। কিন্তু ইরান শুধু মাটির ওপরে লড়াই করে না, তার আরেকটি রণক্ষেত্র আছে, সাইবার স্পেস। সেখানে কোনো বোমা কাজ করে না, কোনো যুদ্ধ বিমান টহল দিতে পারে না। মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা পালো আল্টো নেটওয়ার্কসের বিশেষ গবেষণা শাখা ইউনিট ৪২ সম্প্রতি যে প্রতিবেদন দিয়েছে তা পড়লে বোঝা যায় ইরান সাইবার যুদ্ধে কতটা এগিয়ে গেছে। মার্কিন তেল গ্যাস কোম্পানি, ইসরায়েলি প্রতিষ্ঠান, সংযুক্ত আরব আমিরাতের সংস্থা একের পর এক লক্ষ্যবস্তু। চাকরির টোপ, বিষের বড়শি। ইরানি হ্যাকাররা সরাসরি সিস্টেমে ঢু মারে না, তারা মানুষকে ব্যবহার করে। কৌশলটা সহজ কিন্তু মারাত্মক কার্যকর। ভুয়া নিয়োগকর্তা সেজে বসো আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টোপ দাও। প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একদম নিখুঁত চাকরির বিজ্ঞাপন তৈরি হয়। ভাষা হুবহু আমেরিকান কর্পোরেট, ভুলটুকুও নেই। এরপর আগ্রহী প্রার্থীকে ডাকা হয় ভিডিও ইন্টারভিউতে। সেই ইন্টারভিউয়ের সফটওয়্যারের ভেতরে লুকিয়ে থাকে ম্যালওয়্যার। একবার ডাউনলোড করলেই কম্পিউটার চলে যায় হ্যাকারের মুঠো। এটা নেহাত সাধারণ হ্যাকিং নয়, এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। যে ইঞ্জিনিয়ার ফাঁদে পড়লেন তিনি কোম্পানির মূল নেটওয়ার্কের ভেতরে যাতায়াত করেন। তার অ্যাক্সেস মানেই ভেতরের দরজা খোলা। একজন বিশ্বস্ত কর্মীকে অজান্তে হাতিয়ার বানিয়ে নেওয়া, এটাই ইরানের কৌশলের আসল জাদু। কেন বিমান আর তেল কোম্পানি? এলোমেলোভাবে কাউকে হ্যাক করা ইরানের উদ্দেশ্য নয়, লক্ষ্য বাছাই একদম সুনির্দিষ্ট। বিমান সংস্থা নেটওয়ার্কে ঢুকতে পারলে কি পাওয়া যায়? যাত্রীদের তালিকা, ফ্লাইটের রুট, ট্রাভেল ম্যানিফেস্ট। মধ্যপ্রাচ্যগামী কোনো ফ্লাইটে কে যাচ্ছেন, বিদেশে থাকা ইরানি ভিন্ন মতাবলম্বী, সামরিক কর্মকর্তা, গোয়েন্দা বিশ্লেষক। এই তথ্য ইরানের কাছে সোনার চেয়েও দামি। আর তেল কোম্পানি, জ্বালানি বাজার এখন যুদ্ধের আরেকটি রণক্ষেত্র। মার্কিন তেল কোম্পানিগুলো কিভাবে নিষেধাজ্ঞা মোকাবিলা করছে, কোথায় বিকল্প সরবরাহ খুঁজছে, কোন দেশের সঙ্গে চুক্তি হচ্ছে, এই অভ্যন্তরীণ তথ্য পেলে ইরান আগেভাগেই পাল্টা চাল দিতে পারে। মার্কিন সামরিক আর গোয়েন্দা কর্মকর্তারা এই কৌশলকে বলছেন অপ্রতিসম হুমকি, যেখানে দুর্বল পক্ষ শক্তিশালী শত্রুকে তার নিজের ঘরে কাঁদায়। তেলের ট্যাঙ্কে ভূত। শুধু কর্পোরেট নেটওয়ার্ক নয়, আমেরিকার একেবারে রোজকার জীবনে ঢুকে পড়েছে ইরানের সাইবার ছায়া। মার্কিন গ্যাস স্টেশনগুলোর তেলের ট্যাঙ্কের রিডারে রহস্যময় ডিজিটাল অনুপ্রবেশ ঘটেছে। সাধারণ মানুষ পেট্রোল পাম্পে গিয়ে টাকা ভরছেন, কিন্তু কেউ জানে না সে সিস্টেমে অচেনা কেউ উঁকি মেরে গেছে। মার্কিন কর্মকর্তারা এই ঘটনার পেছনেও ইরানকে সন্দেহের আসনে বসিয়েছেন। বোমায় যা মরেনি। মার্চ মাসে ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছিল তারা ইরানের সাইবার যুদ্ধ সদর দপ্তর উড়িয়ে দিয়েছে। কিন্তু ইমারত ধ্বংস করলে মাথা ধ্বংস হয় না। ইউনিট 42 এর গবেষকরা স্পষ্ট বলেছেন, ইসরায়েলি বোমায় ইরানের হ্যাকিং দলের কার্যক্রম বিন্দুমাত্র স্তীমিত হয়নি, বরং তারা আরও আগ্রাসী হয়েছে। সামরিক চাপ যত বেড়েছে, সাইবার অভিযান তত তীব্র হয়েছে। এপ্রিলে গোলাগুলির যুদ্ধবিরতি হয়েছে, সাইবার যুদ্ধবিরতি হয়নি, হওয়ার প্রশ্নও নেই। যুদ্ধের আগুন কখনোই শুধু সীমান্তে থেমে থাকে না। সে আগুনের স্বভাবই হলো ছড়িয়ে পড়া, ঝড়ের মতো, দাবানলের মতো, কিংবা ইতিহাসের সেই পুরনো রক্তাক্ত অধ্যায়ের মতো, যা একবার খুলে গেলে আর সহজে বন্ধ হয় না। আর ঠিক সেই কথাটাই যেন নতুন করে মনে করিয়ে দিল ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর, IRGC। তাদের বার্তা পরিষ্কার, সরাসরি এবং অস্বস্তিকরভাবে শক্তিশালী। যদি আবার হামলা হয়, তাহলে এই যুদ্ধ আর শুধু পশ্চিম এশিয়ায় আটকে থাকবে না। এই কথার ভেতরে শুধু হুমকি নেই, আছে এক ধরনের আত্মবিশ্বাস, এক ধরনের লুকোনো শক্তির ইঙ্গিত, যেন দাবার বোর্ডে এখনো অনেক গুটি খেলা বাকি। ঘটনার শুরুটা খুব বেশি পুরনো নয়। ফেব্রুয়ারির 28 তারিখ, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। যুদ্ধের আগুন জ্বলে ওঠে। তারপর এপ্রিলের 7 তারিখে যুদ্ধবিরতি। একটু থমকে যাওয়া, একটু নিঃশ্বাস নেওয়া। কিন্তু সেই বিরতি যেন ছিল ঝড়ের আগের নীরবতা। কারণ 6 সপ্তাহ পেরিয়ে গেলেও আলোচনার টেবিলে কোনো চূড়ান্ত সমাধান নেই, বরং এখন নতুন করে উত্তেজনা। ডোনাল্ড ট্রাম্প আবারও বলছেন, চুক্তি না হলে হামলা হতে পারে। তার কণ্ঠে সেই পুরনো কড়া সুর, সেই পরিচিত চাপ সৃষ্টি করার কৌশল। কিন্তু এবার জবাবও এসেছে অন্যরকম। IRGC বলছে, আমরা এখনো আমাদের সব শক্তি ব্যবহার করিনি। এই একটি বাক্যই যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। কারণ এর মানে কি? এর মানে যে যুদ্ধটা আমরা দেখেছি সেটা ছিল শুধু এক ঝলক। মূল শক্তি, মূল আঘাত এখনো বাকি।
ইরান যেন বলছে, তোমরা যা দেখেছো সেটা শুধু ট্রেলার, পুরো সিনেমা এখন শুরুই হয়নি। আর এই আত্মবিশ্বাস আসছে কোথা থেকে? প্রথমত, সামরিক সক্ষমতা। ইরানের হাতে আছে বিশাল ড্রোন বহর, ব্যালিস্টিক মিসাইল এবং আঞ্চলিক মিত্রদের একটি বিস্তৃত নেটওয়ার্ক, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয়। ইয়েমেন থেকে লেবানন এক অদৃশ্য জালের মতো বিস্তৃত এই প্রভাব। দ্বিতীয়ত, ভৌগোলিক কৌশল। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে যায়, আর সেই পথটি এখন ইরানের নিয়ন্ত্রণে বন্ধ, যেন এক বিশাল অর্থনৈতিক সুইচ যা ইরান চাইলে চালু বা বন্ধ করতে পারে। এই এক পদক্ষেপেই পুরো বিশ্ব কেঁপে উঠেছে। জ্বালানির দাম বেড়েছে, বাজারে অস্থিরতা এবং সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্রের ভেতরেই রাজনৈতিক চাপ বাড়ছে। নভেম্বরের নির্বাচনের আগে গ্যাসের দাম বাড়া মানে ভোটের মাঠে ঝুঁকি, আর সেই ঝুঁকির মুখেই দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসন। তাই এখন প্রশ্নটা শুধু সামরিক নয়, এটা অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত সবকিছু মিশেল। আইআরজিসি আরও এক ধাপ এগিয়ে বলেছে, যদি আবার আগ্রাসন হয়, আমাদের আঘাত এমন জায়গায় পৌঁছাবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। এই কথাটা শুনতে সিনেমার ডায়লগের মতো লাগতে পারে, কিন্তু বাস্তবে এর অর্থ অনেক গভীর। এর মানে হতে পারে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে যাওয়া, শুধু মধ্যপ্রাচ্য নয়, হয়তো ইউরোপ, হয়তো অন্য কোথাও যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত। এক কথায়, যুদ্ধের মানচিত্র বদলে যেতে পারে। রাত নামতেই তেহরানের আকাশে নেমে আসে এক অদ্ভুত সুর। গুলির শব্দ নয়, বরং প্রস্তুতির প্রতিধ্বনি। যেন শহরটা বলছে, ঝড় আসুক, আমরা প্রস্তুত। আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে ইরান, এক অদম্য চরিত্র যে মাথা নত করতে শেখেনি। যুক্তরাষ্ট্রের নতুন করে দেয়া যুদ্ধের হুমকি যেন আগুনে ঘি ঢেলেছে, কিন্তু ইরান পিছিয়ে যায়নি, বরং আগুনে ঝাঁপ দিয়ে সোনা হওয়ার পথটাই বেছে নিয়েছে। তেহরানের রাস্তায় এখন শুধু গাড়ির শব্দ নয়, শোনা যায় অস্ত্রের ঝনঝনানি। যেন প্রতিটি কোণায় এক একটি বার্তা, আমরা ভয় পাই না। আলবোর্স পর্বতমালার বরফ ঢাকা চূড়াগুলো যখন অন্ধকারে হারিয়ে যায়, তখন শহরের নিচে জেগে ওঠে অন্য এক আলো। হাজার হাজার মানুষ নেমে আসে রাস্তায়। রাতের এই সমাবেশগুলো এখন আর শুধুই জমায়েত নয়, এগুলো হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। 3 মাস ধরে প্রতিদিন রাতে এই দৃশ্য, যেন ইরান ধীরে ধীরে নিজের জনগণকে এক সুতোয় গাঁথছে। কিন্তু এখানেই শেষ নয়। তেহরানের ব্যস্ত মোড়গুলোতে এখন বসেছে নতুন দৃশ্য, গান, কিয়স্ক। নামটা যতটা সহজ, ভেতরের বার্তাটা ততটাই গভীর। এখানে সাধারণ মানুষ, যারা হয়তো গতকালও বই বা চায়ের কাপে ব্যস্ত ছিল, আজ তারা হাতে নিচ্ছে AK-47, শিখছে কিভাবে অস্ত্র চালাতে হয়, কিভাবে খুলে আবার জোড়া লাগাতে হয়। ভানাক স্কোয়ারে দেখা গেল এক নারী কালো চাদরে মোড়া, কিন্তু চোখে দৃঢ়তা। তার সামনে এক প্রশিক্ষক, হাতে রাইফেল। দৃশ্যটা যেন এক প্রতীক। যখন সময় আসে, তখন ঘরের মানুষও যোদ্ধা হয়ে ওঠে। এ যেন সেই প্রবাদ, দুধের স্বাদ ঘোলে মেটানো নয়। ইরান বুঝিয়ে দিচ্ছে, তারা শুধু সেনাবাহিনীর ওপর নির্ভর করছে না, পুরো জাতিকেই প্রস্তুত করছে। রাষ্ট্রীয় টেলিভিশনও এই বার্তা ছড়িয়ে দিতে পিছিয়ে নেই। জনপ্রিয় উপস্থাপিকা মবিনা নাসিরি যখন লাইভ শোতে হাতে রাইফেল তুলে নেন, তখন সেটি আর শুধু একটি অনুষ্ঠান থাকে না, সেটি হয়ে ওঠে একটি ঘোষণা। তিনি বলেন, আমিও শিখছি। এই ছোট বাক্য যেন কোটি মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। এখানে ইরানের কৌশল স্পষ্ট। তারা শুধু অস্ত্র দেখাচ্ছে না, তারা মন তৈরি করছে। কারণ যুদ্ধ শুধু মাটিতে হয় না, যুদ্ধ হয় মনেও। আর সেই মানসিক যুদ্ধেই ইরান যেন এক ধাপ এগিয়ে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ ইরানকে এই পথে ঠেলে দিচ্ছে। কিন্তু ইরান এটাকে দুর্বলতা হিসেবে নিচ্ছে না, বরং শক্তিতে রূপান্তর করছে। তারা জানে, ভয় দেখিয়ে তাদের থামানো যাবে না, বরং এই চাপই তাদের আরো সংগঠিত করছে, জনগণকে একত্র করছে। এখন প্রশ্ন, এই প্রস্তুতি কোথায় গিয়ে থামবে? ইসরায়েলে মার্কিন যুদ্ধবিমান নামছে, তেহরানে চলছে অস্ত্র প্রশিক্ষণ। 2 প্রান্তে 2 প্রস্তুতি, মাঝখানে পুরো মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপ। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও ইরান এক বার্তা দিচ্ছে, তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে পিছিয়ে যাবে না। তারা আলোচনায় বসবে, কিন্তু মাথা নত করে নয়। তোমরা মিথ্যাবাদী, বুড়ো শিয়াল। এটা ইরান, সিংহ আর ইসলামের দেশ। এখানে শিয়ালদের শক্তি দেখানোর জায়গা নেই, পালাও। লাউডস্পিকারে এই গর্জন ভেসে গেল পারস্য উপসাগরের নোনা বাতাসে। একজন ইরানি নৌ কর্মকর্তার কণ্ঠস্বর, পেছনে সাইরেনের চিৎকার, আর দ্রুতগামী অ্যাটাক বোটের ঢেউ কেটে এগিয়ে আসার দৃশ্য। সামনে একটি বিদেশি যুদ্ধ জাহাজ, যেটাকে ইরান দাবি করছে আমেরিকার, ধীরে ধীরে সরে যাচ্ছে। 51 সেকেন্ডের এই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়ে, এবং এই ছোট্ট ভিডিওতেই লুকিয়ে আছে হরমুজের আসল গল্প।
ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক এ পিটারসন জুনিয়র DDG-121 পারস্য উপসাগরের কৌশলগত জলসীমায় অবস্থান করছে। ইরানি নৌ কর্মকর্তার রেডিও বার্তা তখন পরিষ্কার, ওয়াইশিপ 121 এটি শেপান স্টেশন, এখনই গতিপথ বদলাও এবং ভারতীয় মহাসাগরে ফিরে যাও। আমার নির্দেশ না মানলে তুমি লক্ষ্যবস্তু হবে। আমেরিকান জাহাজ থেকে জবাব এলো শান্ত গলায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী ট্রানজিট প্যাসেজে আছি, আপনার চ্যালেঞ্জ গ্রহণযোগ্য নয়। কিন্তু ইরানি কর্মকর্তা থামলেন না। তিনি আশেপাশের সব জাহাজকে সতর্ক করে ঘোষণা দিলেন, মনোযোগ দিন সব জাহাজ, ওমান সাগরে যে কোনো যুদ্ধ জাহাজ থেকে 10 মাইল দূরে থাকুন, কারণ আমি গুলি চালাতে প্রস্তুত। ফেব্রুয়ারির 28 তারিখে মার্কিন ইসরায়েল সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালী কার্যত নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সমুদ্রে মাইন পেতেছে, জাহাজে হামলা চালিয়েছে, নিরাপদ পথের জন্য টোল আদায় করেছে। এখন আরও এক ধাপ এগিয়ে ইরান তৈরি করেছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি, একটি নতুন সরকারি সংস্থা যেটি এই প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ হরমুজকে ইরান এখন নিছক একটি সমুদ্র পথ হিসেবে দেখছে না, এটিকে দেখছে নিজের সার্বভৌম দরবার হিসেবে। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে নতুন নিয়মকানুন মেনে চলে ট্রানজিট নিশ্চিত করা হবে এবং যেসব জাহাজের মালিক ও ক্যাপ্টেন ইরানের বিধিমালা মেনেছেন তাদের ধন্যবাদ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম অভিযান সাময়িক বিরতি দেওয়া হচ্ছে, কারণ ইরানের সঙ্গে ব্যাপক চুক্তির দিকে বড় অগ্রগতি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় নাকি এই বিরতির অনুরোধ এসেছে। কিন্তু একই নিঃশ্বাসে ট্রাম্প বললেন হরমুজে নৌ অবরোধ চলবে। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? মার্কিন সামরিক অভিযান থামলো, কিন্তু অবরোধ চলছে। ইরানের নতুন কর্তৃপক্ষ জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। ফরাসি শিপিং কোম্পানি CMA-CGM এর জাহাজ সান আন্তোনিও হরমুজ পার হতে গিয়ে আক্রান্ত হলো, ক্রু আহত। মার্কিন নেতৃত্বাধীন অভিযান বড় কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধার করতে পারেনি। 500 জাহাজ আটকে আছে, হাজার হাজার মানুষ আটকা, বিশ্বের 20 ভাগ তেল বাণিজ্য প্রায় স্তব্ধ। দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেছে ইরান, বোমা খেয়েছে, অবরুদ্ধ হয়েছে, একঘরে করা হয়েছে, তবু ভেঙে পড়েনি। এবং এখন সেই ইরান পারস্য উপসাগরে বুক টান করে দাঁড়িয়ে বলছে, এই সমুদ্র আমার, এই পথে আমার নিয়ম মানতে হবে। গোপন এক নথি, নিঃশব্দে ছড়িয়ে পড়া এক বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইরান, নিঃসংকোচ, নির্ভীক, অদম্য। যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের হাতে আসা এই গোপন নথি যেন হঠাৎ করে উন্মোচন করে দিয়েছে এক অদৃশ্য যুদ্ধের মানচিত্র, যেখানে সরাসরি অস্ত্রের গর্জন নেই, কিন্তু প্রতিটি ছায়ার ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বার্তা, ইরানকে শক্তিশালী করতে রাশিয়ার গোপন পরিকল্পনা। নথির পাতায় পাতায় উঠে এসেছে এক সাহসী কৌশল। সেখানে বলা হয়েছে রাশিয়া ইরানকে দিতে চেয়েছিল 5000 অত্যাধুনিক ড্রোন। শুধু ড্রোন নয়, জ্যাম প্রতিরোধী, নিখুঁত, লক্ষ্যভেদী এমন প্রযুক্তি যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ধোঁকা দিতে পারে, যেন এক নিঃশব্দ ঘাতক যার পদচারণা শোনা যায় না, কিন্তু আঘাত লাগে সরাসরি হৃদয়ে। এই ড্রোনগুলোর একটি অংশ ফাইবার অপটিক প্রযুক্তিতে নিয়ন্ত্রিত, যেখানে বেতার তরঙ্গের উপর নির্ভরতা নেই। ফলে শত্রুর জ্যামিং কৌশলে সেখানে প্রায় অকার্যকর। 40 কিলোমিটার দূর থেকেও নিখুঁত আঘাত, যেন দূরের অন্ধকারে বসে থাকা একজন শিকারী যার চোখ কখনো ভুল করে না। আর এখানেই ইরানের শক্তির প্রকৃত রূপ স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে মনে করা হতো রাশিয়া শুধু গোয়েন্দা তথ্য দিয়েই ইরানকে সহায়তা করছে, কিন্তু এই নথি বলছে ভিন্ন গল্প। এটি কেবল তথ্যের লেনদেন নয়, এটি প্রযুক্তির হস্তান্তর, এটি যুদ্ধক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা। নথিটি তৈরি করেছে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU। 10 পৃষ্ঠার এই পরিকল্পনায় রয়েছে ডায়াগ্রাম, মানচিত্র, কৌশল, সবকিছু। এমনকি পারস্য উপসাগরের উপকূলীয় দ্বীপগুলো পর্যন্ত চিহ্নিত করা হয়েছে, যেন প্রতিটি আঘাত হয় হিসেব কষে। সময়ের প্রেক্ষাপট ছিল উত্তেজনাপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্গ দ্বীপে হামলার কথা ভাবছিলেন, আর ঠিক সেই সময়েই তৈরি হচ্ছিল এই নীরব প্রতিরোধের নকশা। কিন্তু গল্প এখানেই থেমে নেই। এই পরিকল্পনার দ্বিতীয় স্তর আরও বিস্ময়কর। সেখানে ছিল স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন, যেগুলোতে ব্যবহার করা হতে পারে স্টারলিং প্রযুক্তি। এই ড্রোনগুলো শুধু সামনের যুদ্ধক্ষেত্রেই নয়, বরং শত শত কিলোমিটার দূরের সরবরাহ লাইন পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ যুদ্ধ আর শুধু সম্মুখ সমরের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন বিস্তৃত, গভীর এবং সর্বব্যাপী। আর তৃতীয় স্তর মানব সম্পদ।
রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়া প্রায় 10,000 ইরানি শিক্ষার্থীর মধ্য থেকে ড্রোন অপারেটর তৈরির পরিকল্পনা ছিল। পাশাপাশি তাজিক ও সিরীয় গোষ্ঠীগুলোকেও যুক্ত করার চিন্তা। ভাষা, দক্ষতা, আনুগত্য সবকিছু মিলিয়ে তৈরি হতে পারত এক নিখুঁত যুদ্ধযন্ত্র। এই পুরো চিত্রটি একটাই কথা বলে, ইরান কেবল প্রতিরোধ করছে না, ইরান নিজেকে রূপান্তর করছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর শুধু যুদ্ধ বিমান উড়ে না, উড়ে অদৃশ্য আতঙ্ক। আর সেই আতঙ্কের নিয়ন্ত্রণে রয়েছে এমন এক শক্তি যাকে থামানো সহজ নয়। তবে প্রশ্ন রয়ে যায়, এই নথি কি বাস্তবে রূপ পেয়েছে? ড্রোনগুলো কি পৌঁছেছে ইরানে? প্রশিক্ষণ কি শুরু হয়েছে? উত্তর অজানা। কিন্তু একটি সত্য স্পষ্ট, যদি এই পরিকল্পনার সামান্য অংশ বাস্তব হয়, তবে তা যে কোনো মার্কিন সামরিক অভিযানের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। কারণ যুদ্ধের নতুন নিয়মে বড় শক্তি মানে সবসময় জয় নয়। কখনো কখনো ছায়ার আড়ালেই জন্ম নেয় প্রকৃত শক্তি, আর সেই শক্তির নাম ইরান। পারস্য উপসাগরের উত্তাল হাওয়ায় এখন নতুন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুশহরে কি আবার জ্বলে উঠবে পরমাণু চুল্লির আলো? কারণ যুদ্ধের ধুলো কিছুটা থিতু হতে না হতেই ইরান হাত বাড়িয়েছে রাশিয়ার দিকে। মস্কোর পরমাণু বিশেষজ্ঞদের ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে তেহরানে। এই একটি পদক্ষেপে স্পষ্ট, ইরান ভাঙেনি, বরং নতুন সংকল্পে ঘুরে দাঁড়িয়েছে। আঘাত এসেছিল, কিন্তু দমেনি ইরান। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান বাহিনী বুশেহর পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে কমপক্ষে 4 বার হামলা চালিয়েছে। শুধু ইরানকে আঘাত করাই নয়, পুরো উপসাগরীয় অঞ্চলকে তেজস্ক্রিয় বিপদের মুখে ঠেলে দেওয়ার এই নির্মম কৌশল দেখে শিউরে উঠেছিল খোদ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। চুল্লি থেকে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ বাতাস ও পানিতে ছড়িয়ে পড়লে গোটা মধ্যপ্রাচ্য পরিণত হতো এক মৃত্যুকূপে। কিন্তু ইরানের তীব্র প্রতিরোধের লৌহ দেয়ালে সেই বিপদকে থামিয়ে দিয়েছে। এ যেন বাঘের গুহায় ঢুকে বাঘকেই ঘায়েল করার চেষ্টা, যা শেষ পর্যন্ত শিকারীকেই ফাঁদে ফেলেছে। হামলার ভয়ে রাশিয়া নিজের কিছু কর্মী সরিয়ে নিয়েছিল। নতুন 2টি ইউনিটের নির্মাণ কাজও সাময়িক স্থগিত হয়েছিল। কিন্তু ইরান থামেনি। যুদ্ধের আজ গায়ে মেখেও তেহরান ঘোষণা দিয়েছে 2029 সালের মধ্যে নতুন 2টি পারমাণবিক রিঅ্যাক্টরের কাজ শেষ করতেই হবে। 6 দশকের স্বপ্ন রাশিয়ার হাত ধরে পূর্ণতা। বুশেহর পারমাণবিক কেন্দ্রের গল্পটা শুধু বিজ্ঞানের নয়, এটা একটি জাতির অদম্য মনোবলের গল্প। 1975 সালে জার্মান কোম্পানির সাথে হাত মিলিয়ে এই কেন্দ্রের নির্মাণ শুরু হয়েছিল। কিন্তু রাজনৈতিক জটিলতার ফাঁদে পড়ে কাজ থমকে যায়। তখন পাশে এসে দাঁড়ায় রাশিয়া। পুতিনের দেশের সহায়তায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2011 সালে আলো জ্বালায় বুশেহর। মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখায় ইরান। 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশটির কোটি মানুষের ঘরে আলো পৌঁছে দিচ্ছে এই কেন্দ্র। 2017 সাল থেকে আরও 2টি নতুন ইউনিটের কাজ শুরু হয়েছে, এবারও রাশিয়ার কাঁধে ভর করে। শত শত রুশ প্রকৌশলী ও পরমাণু বিজ্ঞানী দীর্ঘদিন ধরে বুশেহরে কাজ করে আসছিলেন। ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জালানি এখন সরাসরি মস্কোর দরজায় কড়া নাড়ছেন। সেই বিশেষজ্ঞদের ফেরত পাঠান, কাজ শুরু করুন। 2029 সালের সময়সীমা মাথায় রাখুন। হামলার আসল উদ্দেশ্য কি ছিল? ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বহুদিন ধরে দাবি করে আসছে বুশেহরের কোনো গোপন কোণে সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির পথে তেহরান নাকি বহু দূরে এগিয়ে গেছে। এই সন্দেহের বশেই বারবার বুশেহরকে নিশানা করা হয়েছে। কিন্তু ইরান সোজা কথায় বলেছে, বেসামরিক কাজে বিদ্যুৎ উৎপাদনই একমাত্র লক্ষ্য। তাদের এই অবস্থান থেকে এক চুলও নড়ানো যায়নি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 24 এপ্রিল নিশ্চিত করেছে, রাশিয়ার সাথে তেহরানের যোগাযোগ এখন পূর্ণ গতিতে চলছে। বুশেহরের চুল্লি আবার পূর্ণ শক্তিতে জ্বলে ওঠার অপেক্ষায় ইরান। হামলা এসেছিল, ক্ষতিও হয়েছে, কিন্তু লোহাকে আগুনে পোড়ালে যেমন ইস্পাত হয়, ইরানও তেমনি আঘাত খেয়ে আরও শক্ত হয়েছে। বুশেহরের এই পরমাণু আলো নেভানো যায়নি, নেভানো যাবেও না। মার্কিন সাম্রাজ্যবাদের অহংকার এবং ইসরায়েল নামক আগ্রাসী শক্তির দম্ভ মধ্যপ্রাচ্যের বালিয়াড়িতে দাফন হয়ে গেছে। পারস্য উপসাগরের বুকে নিজেদের সুরক্ষিত দুর্গ মনে করা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত। ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 ছিল বিশ্বশক্তির অপ্রতিদ্বন্দ্বী দম্ভের গায়ে এক বিশাল চপেটাঘাত। ইরান প্রমাণ করে দিয়েছে, তারা কেবল কথা বলে না, তাদের প্রতিটি পদক্ষেপ নিখুঁত এবং বিধ্বংসী।
অতি দর্পে হতলঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই প্রবাদটি আজ ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। তারা নিজেদের সামরিক সক্ষমতাকে অজেয় মনে করত, ভেবেছিল আকাশপথে তাদের কোনো স্পর্শ করার ক্ষমতা কারণে। কিন্তু ইরানের মিসাইল ও ড্রোনের ঝাপটায় তাদের সেই নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এনবিসি নিউজের গোপন তথ্য ফাঁস হওয়া প্রতিবেদন থেকেই পরিষ্কার, মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এটি নিছক ক্ষয়ক্ষতি নয়, বরং সাম্রাজ্যবাদের পিঠের ওপর এক বিশাল বোঝা, মরার ওপর খাড়ার ঘা। অথচ এই বিপুল ধ্বংসলীলা তারা ঢাকঢোল পিটিয়ে আড়াল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পেন্টাগনের নীরবতাই বলে দিচ্ছে তারা নিজেদের ব্যর্থতা নিয়ে কতটা বিপাকে আছে। ইরানের এই সফল অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিল তাদের অদম্য সাহস এবং প্রযুক্তিগত উৎকর্ষ। প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলায় যখন মার্কিনীদের গর্বের বোয়িং E-3 সেন্ট্রি বিমানটি মাটির সাথে মিশে গেল, তখন বিশ্ববাসী দেখল সাম্রাজ্যবাদের মুখোশ কিভাবে খসে পড়ে। 12 থেকে 15 জন মার্কিন সেনা আহত হওয়া এবং একাধিক রিফুয়েলিং বিমানের ধ্বংসযজ্ঞ প্রমাণ করে ইরান এখন শত্রুর ঘরের ভেতর ঢুকে আঘাত করতে জানে। তারা কেবল কুয়েত বা বাহরাইনের ঘাঁটিতে হামলা করেনি, বরং শত্রুর স্নায়ু কেন্দ্রগুলোকেও তছনছ করে দিয়েছে। তাদের এই সাহসিকতা দেখে বিশ্ব এখন স্তব্ধ। ইরান যেন সাপের হাঁচি বেদের চেনা, শত্রুর প্রতিটি চাল তারা আগে থেকেই বুঝে নিয়েছিল এবং তাদের প্রতিটি পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়েছে। ইসরায়েল এবং ওয়াশিংটনের যৌথ আগ্রাসন আজ এক গভীর গহ্বরে আটকা পড়েছে। আলোচনার টেবিলে বসে তারা যখন শান্তির ভান করছিল, পর্দার আড়ালে তখন ইরান তাদের বজ্রমুষ্টি প্রস্তুত করছিল। তেল শোধনাগার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বন্দর, ইরানের প্রতিটি মিসাইল যেন এক একটি বিচারকের রায় হিসেবে আঘাত এনেছে। মার্কিন প্রশাসন এখন দিশেহারা। তারা একদিকে আলোচনার আবেদন করছে, অন্যদিকে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব চুরমার হয়ে যাওয়ার বেদনায় নীল হচ্ছে। ইরান আজ কেবল একটি রাষ্ট্র নয়, বরং একটি আদর্শের নাম। তাদের এই প্রতিরোধ লড়াই বিশ্বজুড়ে শোষিত মানুষের জন্য এক নতুন আশার আলো। তারা প্রমাণ করেছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এই প্রবাদ ইরানিদের জন্য প্রযোজ্য নয়, তারা বরং মেঘের গর্জন শুনেই ঝড়ের মোকাবিলায় প্রস্তুত। ওয়াশিংটন এবং তেল আবিব এখন বুঝতে পারছে ইরানকে নিয়ে তামাশা করার পরিণাম কত ভয়াবহ হতে পারে। সাম্রাজ্যবাদের দম্ভের চূড়া আজ নত হয়েছে, আর ইতিহাসের পাতা ইরান লিখে রাখলো অপরাজেয় শক্তির সামনে ন্যায়ের লড়াই কখনো ব্যর্থ হয় না। ইরান আজ এক নায়কের আসনে, যেখানে তাদের বীরত্ব গাথা আগামী প্রজন্মের কাছে এক অবিস্মরণীয় উপাখ্যান হয়ে থাকবে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালিয়াড়িতে এখন একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে, ইরান, যারা ইতিহাসের অগ্নি পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েও কখনো মাথা নোয়ায়নি। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে ইরান আজ কেবল একটি রাষ্ট্র নয়, বরং একটি অকুতোভয় দুর্গ। দেশটির অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্রই এখন প্রতিরোধের সুর। যখন চারদিকে যুদ্ধের দামামা, তখন ইরান দেখিয়ে দিল তারা কেবল কথার ফুলঝুরি ছড়ায় না, বরং হাতে কলমে জবাব দিতে জানে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী দেশের 3 কোটি নাগরিক তাদের মাতৃভূমি রক্ষায় মরণপণ লড়াই করতে প্রস্তুত। একে নিছক পরিসংখ্যান ভাবলে ভুল হবে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো যখন ভেবেছিল ইরানকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেবে, ঠিক তখনই ইরানের সাধারণ মানুষ প্রাচীরের মতো দাঁড়িয়ে তাদের সব ষড়যন্ত্রকে গলার কাঁটা বানিয়ে দিয়েছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো যখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তখন ইরানের এই গণজাগরণ যেন তাদের সব সমীকরণ তছনছ করে দিচ্ছে। ইরান কেবল মাঠের শক্তিতেই অজেয় নয়, তাদের প্রযুক্তিগত সক্ষমতাও এখন বিশ্বকে অবাক করার মতো। ৯,০০০টি দেশীয় কোম্পানির সমন্বয়ে গড়া তাদের প্রতিরক্ষা নেটওয়ার্ক যেন এক সোনায় সোহাগা। যখন শত্রুরা মনে করে ইরান কোণঠাসা, তখনই দেশটি তাদের অব্যবহৃত মিসাইল সক্ষমতা ও সমর শক্তির দাপট দেখিয়ে দেয়। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথকে নিজেদের বজ্র মুষ্টিতে রেখে ইরান বুঝিয়ে দিয়েছে মগের মূল্য গড়ার দিন ফুরিয়ে যাচ্ছে। তাদের পররাষ্ট্রনীতি এখন এক অনন্য উচ্চতায়, তারা কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না। কূটনীতির টেবিলে যখন যুক্তরাষ্ট্র আলিয়ার পেছনে ছুটছে, ইরান তখন নিজের অবস্থানে পাথরের মতো অটল। মার্কিন দূত কুশনার বা উইটকফ যাই আসুক না কেন, ইরানের মেরুদণ্ড শক্ত। ওয়াশিংটন যখন দিশেহারা হয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তেহরান তখন সুসংহত ও ঐক্যবদ্ধ। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার নাটকীয়তায় যখন মার্কিন প্রশাসন কিংকর্তব্য বিমূঢ়, ইরান তখন স্পষ্ট ঘোষণা করেছে আত্মমর্যাদা বিকিয়ে কোনো আপোষ নয়। আমেরিকার হাড় ভাঙার শব্দ শোনার হুঁশিয়ারি দিয়ে ইরানের নেতারা প্রমাণ করেছেন তারা কেবল রক্ষক নন, তারা এক ভয়ঙ্কর সুন্দর শক্তির প্রতিরূপ। ইসরায়েল এবং মার্কিন জোটের জন্য ইরান এখন এক দাঁত ভাঙা জবাব দিয়ে দাঁড়িয়ে আছে।
তাদের এই লড়াই কেবল অস্ত্র বা মিসাইলের নয়, এটি টিকে থাকার, নিজের সার্বভৌমত্ব রক্ষার এক মহাকাব্য। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে শক্তিশালী প্রতিপক্ষের সামনেও মাথা উঁচু করে কিভাবে বাঁচতে হয়। তারা জানে ষড়যন্ত্রের জাল কতই না গভীর, কিন্তু তাদের অদম্য জেদ ও জাতীয় ঐক্যের সামনে সব সাম্রাজ্যবাদী স্বপ্ন ধূলিসাৎ হতে বাধ্য। ইরান আজ কেবল মধ্যপ্রাচ্যের মোড়ল নয়, বরং শোষিত ও সংগ্রামী দেশগুলোর জন্য এক অঘোষিত প্রেরণা। যারা বারবার ইরানকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, তারা এখন বুঝতে পারছে আগুনে হাত দিলে কি পরিণতি হয়। তেহরান আজ ইসরায়েল ও ওয়াশিংটনের চোখ রাঙানিকে তুচ্ছ করে নিজের স্বার্থে বিশ্ব রাজনীতি পরিচালনা করছে। এটি ইরানের বিজয়, এটিই তাদের বীরত্ব, যাকে পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেবে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে ইরান অজেয় হিসেবে টিকে রইল। ট্রাম্পের গেম প্ল্যান যখন রিয়াদের পকেটে, মধ্যপ্রাচ্যের নতুন কিংমেকার এমবিএস। রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ, তখন পর্দার আড়ালে চলছে কূটনৈতিক দাবার চাল। আর এই খেলায় এখন আক্কেল গুড়ুম করে দেওয়ার মতো চাল চালছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন আব্রাহাম অ্যাকর্ড দিয়ে মধ্যপ্রাচ্যকে নিজের হাতের মুঠোয় আনবেন, কিন্তু রিয়াদ এখন বুঝিয়ে দিচ্ছে খেলা হবে তাদের শর্তে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন লেবাননকে নিজেদের বলয়ে টানার জন্য আকাশ কুসুম কল্পনা করছে, তখন সৌদি আরব সেখানে এক মাস্টার স্ট্রোক দিয়েছে। রিয়াদ এখন লেবাননকে স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলের সাথে কোনো আলোচনা হবে না যদি না সেখানে ফিলিস্তিন রাষ্ট্রের নিশ্চয়তা থাকে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নবি বেরিও এখন সৌদি সুরেই গান গাইছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সৌদি আরব সই না করলে লেবাননও কোনো চুক্তিতে যাবে না। ট্রাম্পের সাজানো বাগান এখন রিয়াদের ইশারায় তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম। হোয়াইট হাউসে বসে ট্রাম্প যখন হুঙ্কার ছাড়ছেন, এমবিএস তখন অত্যন্ত ঠান্ডা মাথায় জলবৎ তরলং করে দিয়েছেন আসল সত্যটা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমরা আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হতে চাই, কিন্তু আমাদের রাস্তা পরিষ্কার হতে হবে। এই রাস্তা হলো দ্বিরাষ্ট্র সমাধান। সৌদি আরব কেবল নিজের ফায়দা দেখছে না, বরং পুরো আরব বিশ্বের স্বার্থের প্রশ্নে তারা এখন অটল। ওয়াশিংটন যতই চাপ দিক না কেন, রিয়াদ এখন আর চোখ বুজে সই করার পাত্র নয়। তারা এখন মধ্যপ্রাচ্যের সেই নায়ক যে নিজের শর্তে শান্তি কিনতে জানে। ট্রাম্প লেবাননের আইন বদলানোর স্বপ্ন দেখছেন, বলছেন ইসরায়েলের সাথে কথা না বলা নাকি অপরাধ। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, খোদ ইসরায়েলের ভেতরেই এখন ভরাডুবি শুরু হয়েছে। জেরুজালেমের রাজপথে নেতুরে কাট্টার মতো কট্টর ইহুদিরা যখন ইসরায়েলি পতাকা পোড়ায় এবং জায়নবাদকে প্রতারণা বলে ঘোষণা করে, তখন ট্রাম্পের শান্তি চুক্তি এক প্রকার মরীচিকা ছাড়া আর কিছুই নয়। সৌদি আরব খুব ভালো করেই জানে, অভ্যন্তরীণভাবে জরাজীর্ণ একটি রাষ্ট্রের সাথে তাড়াহুড়ো করে চুক্তি করা মানে নিজের পায়ে কুড়াল মারা। লেবাননের রাজনীতিবিদরা যখন নিজেদের মধ্যে দা কুমড়া সম্পর্ক বজায় রেখে দ্বিধা বিভক্ত, তখন সৌদি দূত ইয়াজিদ বিন ফারহান বৈরুতে গিয়ে পরিষ্কার করে দিয়েছেন, তাড়াহুড়োর কোনো জায়গা নেই। ট্রাম্পের 3 সপ্তাহের যুদ্ধবিরতি হয়তো ক্ষণস্থায়ী শান্তি দেবে, কিন্তু স্থায়ী সমাধান আসলে কেবল রিয়াদের গ্রিন সিগন্যাল পেলে। এমবিএস এখন সেই অবস্থানে পৌঁছেছেন যেখানে হোয়াইট হাউসকেও বলতে হচ্ছে, আমরা বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। মধ্যপ্রাচ্যের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সৌদি আরব এখন আর কেবল একটি তেল সমৃদ্ধ দেশ নয়, তারা এখন এক অপরাজেয় পলিটিক্যাল জায়ান্ট। ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি এখন রিয়াদের ডাস্টবিনে যাবে নাকি বাস্তবে রূপ নেবে, তা সম্পূর্ণ নির্ভর করছে এমবিএসের বুড়ো আঙুলের ইশারায়। সৌদি আরব প্রমাণ করে দিয়েছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তারা কোনো চুনোপুটি নয়, বরং তারাই হলো আসল হর্তাকর্তা, বিধাতা। লেবাননের আকাশ ও মাটির আসল রাজা হিজবুল্লাহর রণকৌশলে নাজেহাল ইসরায়েল। লেবানন সীমান্তে এখন আর কেবল কামানের গর্জন নেই, আচ্ছা আধুনিক প্রযুক্তির আক্কেল গুড়ুম করে দেওয়ার মতো এক লড়াই। ইসরায়েল ভেবেছিল তাদের অত্যাধুনিক হারমিস 450 ড্রোন দিয়ে লেবাননের আকাশে খবরদারি করবে, কিন্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই ড্রোন যখন মাটির দিকে মুখ থুবড়ে পড়ল, তখন পেন্টাগন থেকে তেল আবিব সবারই হাড়ির খবর ফাঁস হয়ে গেল। দক্ষিণ লেবাননের আকাশে ড্রোনের ধ্বংসাবশেষ আর দাউ দাউ করে জ্বলা আগুন এটাই প্রমাণ করে যে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা এখন আরও শক্তিশালী। ইসরায়েলি বাহিনী যখন ভেবেছিল তারা দক্ষিণ লেবাননে নিজেদের নিরাপদ অঞ্চল তৈরি করে ফেলেছে, ঠিক তখনই হিজবুল্লাহ তাদের বাঘের ঘরে ঘোগের বাসা হয়ে দেখা দিয়েছে। বিস্ফোরককারী ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাদের উপর ঝটিকা আক্রমণ চালিয়ে হিজবুল্লাহ বুঝিয়ে দিয়েছে যে তারা কোনো চুনোপুটি নয়। কানারা গ্রামের কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানে ড্রোনের বিস্ফোরণ এবং নাহারিয়া বসতি লক্ষ্য করে ড্রোনের ঝাঁক বা সোয়ার্ম অ্যাটাক প্রমাণ করে যে হিজবুল্লাহর রণকৌশল এখন অনেক বেশি আক্রমণাত্মক এবং কার্যকর।
ইসরায়েলের গর্বের ধন মেরকাভা ট্যাঙ্ক, যাকে কিনা তারা অপরাজয় মনে করত। হিজবুল্লাহর পেতে রাখা চেইন বোম এর আঘাতে সেই ট্যাঙ্কের এখন ভরা ডুবি দশা। তাইবে এলাকায় একটি সাজোয়া যানের এক বিশাল কনভয় হিজবুল্লাহর সুনিপুণ অ্যাম্বুশে পড়ে তছনছ হয়ে গেছে। পরপর দুটি বিস্ফোরণে 4টি অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্ক যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন ইসরায়েলি বাহিনীর দম্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এর আগে তারা দাবি করেছিল যে তারা 21টি মেরকাভা ধ্বংস করেছে। আর নতুন এই হামলা প্রমাণ করে যে হিজবুল্লাহর সামনে ইসরায়েলি ট্যাঙ্কগুলো অসহায়। হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে ইসরায়েল আর লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আরও 3 সপ্তাহ বাড়ানো হয়েছে এবং দুই দেশ একে অপরকে খুব পছন্দ করে, তখন বাস্তব পরিস্থিতি হলো কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। হিজবুল্লাহর আইন প্রণেতা হাসান ফাদলাল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েলের তৈরি করা তথাকথিত ইয়েলো লাইন বা প্রতিরক্ষা রেখা তারা গুড়িয়ে দেবেন। ট্রাম্পের মধ্যস্থতা আর সরাসরি কূটনৈতিক আলোচনার আশ্বাস যখন কেবল ফাঁকা আওয়াজ হিসেবে শোনা যাচ্ছে, তখন হিজবুল্লাহর প্রতিরোধ লড়াই মাঠ পর্যায়ে ইসরায়েলকে কোণঠাসা করে ফেলেছে। কাগজে কলমে যুদ্ধবিরতির কথা বলা হলেও সীমান্তের উত্তেজনা এখন চরম সীমায়। হিজবুল্লাহর যোদ্ধারা যখন একের পর এক সারফেস 2 ইয়ার মিসাইল ছুটছে, তখন ইসরায়েলি বিমান বাহিনীর নাভিশ্বাস উঠে যাচ্ছে। ইসরায়েল দাবি করেছে তারা লঙ্ঘন ঠেকাচ্ছে, কিন্তু হিজবুল্লাহর মতে এই যুদ্ধবিরতি এখন কেবল ডুমুরের ফুল। হিজবুল্লাহর স্পষ্ট বার্তা, যতক্ষণ না লেবাননের মাটি থেকে শেষ ইসরায়েলি সেনা বিদায় নিচ্ছে এবং আমেরিকানরা কোনো সুনির্দিষ্ট সুবিধা দিচ্ছে, ততক্ষণ এই লড়াই চলবে। মধ্যপ্রাচ্যে এই মহানাটকে হিজবুল্লাহ আজ সেই অদম্য শক্তি যারা কেবল কথার ফুলঝুরি নয়, বরং মাঠ পর্যায়ে ইসরায়েলি দম্ভকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়েনের এই নতুন অধ্যায় যেন এক রুদ্ধশ্বাস নাটক। একদিকে ইরানের রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে প্রলয়ঙ্করী সব ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর নাটকীয় সিদ্ধান্ত। ভূ রাজনীতির এই রঙ্গমঞ্চে দুই পক্ষই এখন অগ্নি পরীক্ষার মুখোমুখি। ইরানের সামরিক প্রদর্শনী আর ওয়াশিংটনের কূটনীতি, সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। তেহরান, কেরমান এবং আরিক শহরে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC যে মিসাইল প্যারেড করেছে তা ছিল বিশ্ববাসীর জন্য একটি স্পষ্ট বার্তা। গাদার থেকে শুরু করে কোরআন শাহ, শত্রুর বুক কাঁপানো সব মিসাইল নিয়ে রাজপথে ইরানের এই মহড়া যেন প্রমাণ করছে মাসব্যাপী যুদ্ধ বা মার্কিন অবরোধে তারা একটুও দমে যায়নি। IRGCর দাবি, যুদ্ধবিরতির এই সময়টুকু তারা কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার তৈরির গতিকে যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে দিয়েছে। মাটির নিচে গড়ে তোলা বিশাল মিসাইল সিটি আর অস্ত্রের ভান্ডার নিয়ে ইরানের এই গর্বিত ভঙ্গি যেন গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতো। তারা নিশ্চিত যে তারা পরাজয় মানবে না। তাদের এই আস্ফালন বিশ্বকে জানান দিচ্ছে ইরান তার শক্তিমত্তার বিচারে এখনো অটল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাটি যেন এক সাপের ছুঁচো গেলা অবস্থা। আগে যুদ্ধবিরতি বাড়াতে অনীহা প্রকাশ করলেও শেষ মুহূর্তে পাকিস্তানের মধ্যস্থতায় তিনি সুর বদলেছেন। ট্রাম্পের দাবি, নতুন কোনো প্রস্তাব না আসা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। ট্রাম্প প্রশাসন একদিকে বলছে ইরানকে রুখতে তাদের সামরিক প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি বাড়াচ্ছে। ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছে সময় ক্ষেপণ করে তারা নিজেদের কৌশল গুছিয়ে নেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরানের পাল্টা হুমকি, যে কোনো আক্রমণ হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, স্পষ্ট করে দিচ্ছে যে ইরানের সাথে তাদের এই যুদ্ধ এক দীর্ঘমেয়াদী সংঘাতের দিকেই ধাবিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বলছেন ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে তাদের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতি অব্যাহত থাকবে। মার্কিন নৌ অবরোধে ইরানের বন্দরগুলো এখন কার্যত অচল। একে ইরান যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে। একদিকে অস্ত্রের অভাব ও অর্থনৈতিক অবরোধ, অন্যদিকে ইরানের অদম্য জেদ। এই পরিস্থিতির মধ্যে কূটনীতির আলো দেখাটা এখন আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। ইরান মনে করছে তারা কেবল আকাশপথেই নয়, বরং আঞ্চলিক প্রভাবের লড়াইয়েও যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে ফেলেছে। তাদের ভাষায় যুক্তরাষ্ট্র লেবানন থেকে শুরু করে পুরো অঞ্চল জুড়েই তাদের প্রভাব হারিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হরমুজ প্রণালী থেকে 2টি জাহাজ জব্দ করে সেগুলোকে ইরানের উপকূলে নিয়ে গেছে। IRGC বলেছে হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি রেড লাইন হিসেবে বিবেচনা করা হয়। এর আগে খবরে বলা হয়েছিল ইরানের উপকূলে একটি জাহাজে গুলি চালানো হয়েছে। এছাড়া ওমান উপকূলে হামলার শিকার হয়ে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতি এমন এক জট পাকানো অবস্থায় পৌঁছেছে যে আলোচনার টেবিল বা যুদ্ধের ময়দান কোথাও কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়।
ইরান ও আমেরিকা উভয় পক্ষই শান্তির পায়রা ওড়ানোর বদলে শান দিচ্ছে যুদ্ধের মারণাস্ত্রে। তেহরান থেকে ওয়াশিংটন কূটনীতির টেবিলে এখন কেবলই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো অনিশ্চয়তা। ইরানের তাসনিম নিউজ এজেন্সির দাবি অনুযায়ী তেহরান কেবল প্রস্তুতি নয়, বরং যুদ্ধের দ্বিতীয় ইনিংসের জন্য জমিয়ে রেখেছে নতুন সারপ্রাইজ। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই লড়াইয়ে ইরান ইতিমধ্যে অপারেশন ট্রু প্রমিস 4 এর মাধ্যমে পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি অবস্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টি বইয়ে দিয়েছে। 2 সপ্তাহের এই বিরতিতে ইরান হাত গুটিয়ে বসে থাকেনি, বরং শত্রু শিবিরের নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ আর সামরিক সজ্জার রথ দেখা ও কলা বেচার কাজ সেরে নিয়েছে। তেহরানের সাফ কথা, আমেরিকা যদি কূটনীতির টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চায়, তবে তারা নরক নামাতে করতে দ্বিধা করবে না। ডোনাল্ড ট্রাম্পের স্বভাবজাত উলু বনে মুক্ত ছড়ানোর মতো বাগাড়ম্বর থামেনি। যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি আবারও হুমকি দিয়েছেন, চুক্তি না হলে প্রচুর বোমা বর্ষিত হবে। এদিকে ইসলামাবাদের শান্তি আলোচনার টেবিলে বসার কথা থাকলেও তেহরান তা সরাসরি অস্বীকার করেছে। 19 এপ্রিল থেকে ইরানের অবস্থান অনড়, হুমকির ছায়ায় কোনো আপোষ নয়। এমনকি পাকিস্তানের মাটিতে কোনো প্রতিনিধি দল পাঠানোর খবরকেও তারা আষাঢ়ে গল্প বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে দিয়েছেন, মার্কিন নৌ অবরোধ এবং ভারতীয় পতাকাবাহী ও অন্যান্য বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাগুলো যুদ্ধবিরতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। হরমুজ প্রণালী এখন বিশ্বের তেলের লাইফলাইন নয়, বরং জমের দুয়ার হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নৌবাহিনী যখন অবরোধের জাল বিছিয়ে ইরানকে শ্বাসরোধ করতে চাইছে, ঠিক তখনই তেহরান তাদের সুজা 2 নামক মালবাহী জাহাজ নিয়ে সেই জাল ছিন্ন ভিন্ন করে বন্দরে পৌঁছে দিয়েছে। এটি কেবল একটি যাত্রা নয়, বরং ওয়াশিংটনের প্রতি তেহরানের এক প্রকাশ্য চ্যালেঞ্জ। ভারত, চীন ও অন্যান্য দেশের উদ্দেশ্যে ইরানের তেলের ট্যাঙ্কারগুলোর এই অবাধ চলাচল বুঝিয়ে দিচ্ছে, নৌ অবরোধ কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ। কিন্তু এই টানা পোড়েনে সবথেকে বেশি উভয় সংকটে পড়েছে ভারত। একদিকে চাবাহার বন্দরের ভবিষ্যৎ, অন্যদিকে জ্বালানি নিরাপত্তা। নয়াদিল্লি এখন সাপও মরে না, লাঠিও ভাঙে না, এমন এক কূটনীতির চক্করে পিষ্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির আপ্রাণ চেষ্টা করছেন যাতে জলে কুমির আর ডাঙায় বাঘ পরিস্থিতি এড়ানো যায়। কিন্তু জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল যখন ইসলামাবাদে পৌঁছানোর অপেক্ষায়, তখন ইরান তাদের কক্ষপথ বদলে ফেলেছে। লেবাননে ইসরায়েলি হামলা আর পারস্য উপসাগরে মার্কিন প্ররোচনা, এই দুই মিলে পরিস্থিতিকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে এক মাঘে শীত যায় না প্রবাদটি বারবার মনে পড়ছে। পারস্য উপসাগরের আকাশে এখন যে গুমোট মেঘ জমেছে, তা কি শান্তির বৃষ্টি হয়ে ঝরবে, নাকি পারমাণবিক বজ্রপাতে ছাই করে দেবে তিলে তিলে গড়া এই সভ্যতাকে? তার উত্তর কেবল সময়ের হাতেই তোলা রইল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের দামামা বাজার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে একটি ধারণা প্রবল হয়ে উঠেছিল যে চীনের অর্থনীতি মরার উপর খাড়ার ঘাড় সম্মুখীন হবে। চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ হয়, হরমুজ প্রণালীর ওপর যে কোনো আঘাত দেশটির জন্য সোনার হরিণ হারানোর মতো বিপর্যয় ডেকে আনবে, এমনটাই ছিল বাঘা বাঘা বিশ্লেষকদের অভিমত। কিন্তু বাস্তবতা হলো, চীন এই সংকটে কোনো চাপের মুখেই পড়েনি, বরং তারা কৌশলগতভাবে আরো শক্তিশালী অবস্থানে উঠে এসেছে। ওয়াশিংটনের অনেক নীতি নির্ধারক চীনকে অশুভ শক্তির অক্ষের অংশ হিসেবে চিহ্নিত করে ভেবেছিলেন ইরান কোণঠাসা হলে চীনও কুল হারিয়ে দিশেহারা হবে। কিন্তু এটি ছিল আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার মতো ভুল ধারণা। প্রথমত, চীনের জ্বালানি নিরাপত্তার বিষয়টি যতটা অতিরঞ্জিত করে দেখা হতো, বাস্তবে তা নয়। ইরানের তেলের ওপর চীনের নির্ভরশীলতা মোট আমদানির মাত্র 10%, যা সৌদি আরব বা অন্যান্য মিত্র দেশের চেয়ে অনেক কম। চীন কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভর করে সব ডিম এক ঝুড়িতে রাখে না। তাই ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনায় চীন আতঙ্কিত হওয়ার বদলে ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। দেশটির বৈদেশিক নীতিতে ইরান ও সৌদি আরবের মতো বিপরীতমুখী দেশগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখাই তাদের মূল মন্ত্র। ফলে ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে চীন কেবল দর্শক হয়েই থাকেনি, বরং তারা সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এই নীতিতে অটল থেকেছে।
দ্বিতীয়ত, চীনের অর্থনৈতিক স্থিতিশীলতার পেছনে তাদের দূরদর্শী জ্বালানি মজুদ ব্যবস্থা ছিল বজ্র আটুনি ফসকা গেরোর মতো। যুদ্ধের আগে থেকেই, বিশেষ করে 2024 সালের শেষ ভাগ থেকে চীন বিপুল পরিমাণ অপরিশোধিত তেলের মজুদ গড়ে তুলেছিল। প্রায় 1.3 বিলিয়ন ব্যারেল তেল মজুদ থাকায় হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বিঘ্নিত হওয়ার পরও চীন কোনো জ্বালানি সংকটে পড়েনি। পাশাপাশি চীনের শিল্প কাঠামোতে তেলের ব্যবহার বা ওয়েল ইন্টেন্সিটি 80-র দশকের তুলনায় প্রায় 80% কমেছে। বিদ্যুৎ চালিত অর্থনীতির দিকে ধাবিত হওয়া এবং শিল্প কারখানায় জ্বালানি দক্ষতা বৃদ্ধির ফলে চীন এখন জ্বালানি তেলের দাম বাড়লে শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করার বদলে বরং স্থিতিশীল থাকার ক্ষমতা রাখে। তৃতীয়ত, বৈশ্বিক মুদ্রাস্ফীতির বাজারে জ্বালানির উচ্চমূল্য চীনের জন্য কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো কাজ করেছে। বিগত কয়েক বছর চীন এক ধরনের ডিফ্লেকশন বা মন্দার কবলে পড়েছিল। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে যখন বিশ্ব অর্থনীতি পর্যদস্ত, তখন চীনের উৎপাদক পর্যায়ে মূল্যস্ফীতি ইতিবাচক ধারায় ফিরেছে। এটি চীনের স্থবির অর্থনীতিকে কিছুটা হলেও গতি দিয়েছে। এমনকি মার্কিন ডলারের বিপরীতে ইউয়ানের শক্ত অবস্থান এবং চীনের বন্ড বাজারের পারফরম্যান্স যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডকেও ছাপিয়ে গেছে। সবশেষে এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের সফট পাওয়ার বা নমনীয় শক্তির ওপর বড় ধরনের আঘাত এনেছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রতি মিত্র দেশগুলোর আস্থার সংকট তৈরি হয়েছে, যা পরোক্ষভাবে চীনের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের উত্তাপ ও ভূ রাজনৈতিক অস্থিরতা যখন বিশ্বকে তটস্থ রেখেছে, তখন চীন প্রমাণ করেছে যে তারা কেবল একটি উদীয়মান শক্তি নয়, বরং বিশ্ব অর্থনীতির ভারসাম্য রক্ষায় এক অদৃশ্য চালক। ইরান যুক্তরাষ্ট্রের এই লড়াইয়ে চীন কোনো ঘর পোড়া গরু নয়, বরং সিঁদুরে লেখ দেখেও তারা নিজেদের আগলে রাখতে সক্ষম হয়েছে। যারা ভেবেছিল চীন এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আকাশ কুসুম কল্পনা করা এক দর্পিত ব্যক্তির মুখে সজোরে চপেটা খা। মেহেদী হাসান এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন যে তথাকথিত শক্তিশালী দেশগুলো যখন মনে করেছিল এক সপ্তাহে ইরানকে ধূলিসাৎ করে দেবে, তখন তাদের সেই ধারণা আজ বালির কাঁধের মতো ভেঙে পড়েছে। যুদ্ধের ব্যাকরণে একটি কথা প্রচলিত আছে, দুর্বল শক্তি যদি হার না মানে তবে দিন শেষে তারাই বিজয়ী। ইরান ঠিক এই তাসের ঘর ভাঙার খেলায় মেতেছে। বর্তমানে সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি এবং দুটি পারমাণবিক শক্তিধর দেশের বিপক্ষে বুক ফুলিয়ে টিকে থাকা কোনো ছেলে খেলা নয়। ইতিহাস সাক্ষী দেয়, ইরানিরা সহজে নতি স্বীকার করার পাত্র নয়। যারা মনে করেছিলেন ইরান দ্রুত আত্মসমর্পণ করবে, তারা আসলে ইরানের লড়াকু মানসিকতা এবং ইতিহাসের পাতা থেকে শিক্ষা নিতে ভুলে গেছেন। মেহেদী হাসান এখানে ইউক্রেনের উদাহরণ টেনেছেন। রাশিয়ার আক্রমণের শুরুতে সবাই ভেবেছিল কিয়েভ দখল হবে কয়েকদিনে, কিন্তু ইউক্রেন টিকে গেছে। ঠিক একইভাবে ইরান রাশিয়ার সামান্য সাহায্য আর নিজেদের অভ্যন্তরীণ শক্তির উপর ভর করে লড়াই চালিয়ে যাচ্ছে। আমেরিকান নীতি নির্ধারকরা যেন ইরানের উপর আক্রমণ করে আঙুল ফুলে কলাগাছ হতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা আজ তাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় ফেলে দিয়েছে। তারা ভুলে গেছেন 1980-র দশকের সেই 8 বছর ব্যাপী ইরাক ইরান যুদ্ধের কথা। সাদ্দাম হোসেনকে যখন পুরো পশ্চিমা বিশ্ব অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করছিল, তখনও ইরান মাথা নত করেনি। প্রায় 5 লক্ষ প্রাণ বিসর্জন দিয়েও তারা টিকেছিল। সেই ইতিহাস আজ আবার নতুন করে ফিরে আসছে। পারমাণবিক কর্মসূচির প্রশ্নেও পরিস্থিতি এখন জগা খিচুড়ি অবস্থায়। ওবামা আমলের চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া যেন ছিল নিজের পায়ে কুড়াল মারা। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। আমেরিকা যখন ইসরায়েলের সুরে সুর মিলিয়ে শূন্য সমৃদ্ধিকরণের দাবি তুলছে, যা ইরানের কাছে অরণ্যে রোদন ছাড়া আর কিছু নয়। কারণ কোনো দেশই তার বৈজ্ঞানিক সক্ষমতা এবং শিল্প কাঠামোর অধিকার ছেড়ে দেবে না। সামরিক হামলা চালিয়ে একটি দেশের জ্ঞান বা ইচ্ছা শক্তিকে ধ্বংস করা যে সম্ভব নয়, তা বুঝতে পশ্চিমা বিশ্ব এখনো কানা করেও বুদ্ধি ব্যয় করছে না। এদিকে হরমুজ প্রণালী এখন যুদ্ধের তুরুপের তাস। ইরান এই জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে মরণ কামড় দেওয়ারও ক্ষমতা রাখে। যদিও আমেরিকার অবকাঠামোর কারণে তাদের প্রতিদিন কোটি কোটি ডলারের ক্ষতি হচ্ছে, তবুও তারা দমে যাওয়ার পাত্র নয়। নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান এখন এক নতুন মোড় পরিবর্তনের অপেক্ষায়। মধ্যপ্রাচ্যের এই সংকট কোনো সহজ সমাধান নয়। আমেরিকা যদি মনে করে পেশি শক্তি দিয়ে সবকিছু জয় করবে, তবে তারা আসলে আকাশ কুসুম চিন্তা করছে। আলোচনার টেবিলে সমান মর্যাদা ছাড়া ইরানকে দমন করা হবে ঘোড়ার আগে গাড়ি জোড়ার মতো অসাধ্য। ইতিহাস থেকে শিক্ষা না নিলে এই যুদ্ধ কেবল রক্তপাত আর অস্থিরতাই বাড়াবে, কোনো চূড়ান্ত সমাধান আনবে না।
মহাকাশের কক্ষপথে থাকা এক চীনা স্যাটেলাইট এখন ইরানের সামরিক কৌশলে এনেছে আমূল পরিবর্তন। একে সামরিক বিশ্লেষকরা অভিহিত করছেন গেম চেঞ্জার হিসেবে। আগে যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঝুঁকি ছিল, এখন চীনা প্রযুক্তির ছোঁয়ায় তা যেন তীরের মতো লক্ষ্যভেদী। এটি কেবল প্রযুক্তির উন্নয়ন নয়, বরং ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার এক নিখুঁত চাল। ইরানের জন্য চীনের আর্থ আই প্রতিষ্ঠানের তৈরি TWO-1B স্পাই স্যাটেলাইট যেন মেঘ না চাইতেই জল হয়ে এসেছে। 0.5 মিটার রেজলিউশনের এই দানবীয় চোখ এখন মার্কিন ও মিত্র বাহিনীর প্রতিটি নড়াচড়া রেকর্ড করছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস হোক কিংবা জর্ডানের মুয়াফফাক সালতান ঘাঁটি, সবই এখন এই স্যাটেলাইটের রিয়েল টাইম নজরদারিতে। আগে মার্কিন ঘাঁটিগুলোর অবস্থান ছিল গোপন, এখন সেই গোপন তথ্যগুলো ইরানের কাছে হাড়ির খবরের মতো পরিষ্কার। বেইদু নেভিগেশন সিস্টেমের সাথে এই স্যাটেলাইটের সমন্বয় ইরানকে এক অজেয় শক্তিতে পরিণত করেছে, যা পেন্টাগনের জন্য নিশ্চিতভাবেই মরার উপর খাড়ার ঘা। এই নতুন প্রযুক্তিগত উন্নতির ফলে ইরান এখন হামলার আগে যেমন লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট করতে পারছে, তেমনি হামলার পরবর্তী ক্ষয়ক্ষতি যাচাইও 1 সেকেন্ড সময় নষ্ট করছে না। এটি তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা, যা এতদিন তাদের আকাশসীমা নিয়ে নিশ্চিত ছিল, এখন তারা পড়েছে শাখের করাতের মুখে। পেছনে ফিরলে বিপদ, সামনে এগুলে ঝুঁকি। ইরানের এই সামরিক উত্থান পশ্চিমা বিশ্বের জন্য বড় ধরনের এক দুঃস্বপ্ন। এদিকে বেইজিং তার চিরাচরিত ভঙ্গিতে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। চীন সরাসরি সামরিক সহায়তার কথা অস্বীকার করলেও বিশ্ববাসী জানে শাক দিয়ে মাছ ঢাকা আর সম্ভব নয়। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বরা সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে ইরানকে সহায়তা করলে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে, তখন চীনের এই অস্বীকার যেন ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো শোনাচ্ছে। কারণ ডিজিটাল যুদ্ধের এই যুগে স্যাটেলাইট তথ্য আদান প্রদানই এখন সবচেয়ে বড় মারণাস্ত্র। ইরান এবং চীন যেভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে, তাতে স্পষ্ট যে তাদের এই গোপন আঁতাত কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি দীর্ঘমেয়াদী এক ভূ রাজনৈতিক মাস্টার প্ল্যান। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন কোনো রণক্ষেত্রে সরাসরি উপস্থিতি ছাড়াই ডিজিটাল যুদ্ধের মাধ্যমে পরাশক্তিগুলোকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এটি কেবল প্রযুক্তির লড়াই নয়, এটি আধিপত্যের লড়াই। মার্কিনীদের জন্য এই পরিস্থিতি এখন আতে ঘা লাগার মতো। বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা ইরানকে কেবল মানসিকভাবেই শক্তিশালী করেনি, বরং তাদের বাধ্য করেছে নতুন নতুন উদ্ভাবনী পথ খুঁজতে। আর চীন সেই পথকেই প্রশস্ত করে দিয়েছে। মহাকাশ প্রযুক্তিতে চীনের ক্রমবর্ধমান এই আধিপত্য আগামী দিনে বিশ্ব রাজনীতির ভারসাম্যকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। ইরান ও চীনের এই প্রযুক্তিগত মৈত্রী বিশ্বকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকা এবং তার মিত্ররা যদি এখনই নিজেদের প্রতিরক্ষা কৌশলে আমূল পরিবর্তন না আনে, তবে ভবিষ্যতে তাদের জন্য বাঘের ঘরে ঘোগের বাসা বাঁধার মতো পরিস্থিতি তৈরি হওয়া কেবল সময়ের ব্যাপার। বিশ্ববাসী এখন দেখছে কিভাবে প্রযুক্তি আর কূটনীতির মিশেলে একটি ছোট দেশ বিশ্ব শক্তির দর্প চূর্ণ করতে সক্ষম হয়।